শুরুতে বাংলাদেশ উইকেট নিতে পেরেছে, মাঝখানে স্টিভেন স্মিথ ক্যামেরন গ্রিনের একটা পার্টনারশিপ হয়েছে, শেষ দিকে গিয়ে মনে হচ্ছিল আর 10 মিনিট খেলা হলেও তো বাংলাদেশ অস্ট্রেলিয়াকে অল আউটই করে দিতে পারে। এখানে আসলে বোলারদের ক্রেডিটটা কতটুকু দিবেন এবং তারা যেভাবে লাইন মেনটেন করেছেন, এবং একটা সময় মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া গেমটাকে নিয়ে যাচ্ছে তাদের দিকে, হাতে 7 উইকেট রেখে তাদের লিড 50-এর ওপরে চলে গিয়েছিল। শেষ বিকেলে শরীফুলের স্পেলটা দ্যাট ওয়াজ মার্ভেলাস। না, অবিশ্বাস্য। আপনি চিন্তা করেন যে বাংলাদেশ যখন খেলছিল তখন মানে পুরো দল যখন চলে যায় তখনও শরীফুল মিরপুরে নিজে নিজে প্র্যাকটিস করে যাচ্ছিল, জিমে সময় কাটাচ্ছিল, যে তিনি জানতেনও না যে তিনি সেকেন্ড টেস্ট খেলবেন কিনা। যেহেতু আমরা জানি যে একজন পেসার যখন ইনজুরিতে পড়েন তার ফিটনেস টেস্ট নিয়ে অনেক আলোচনা হয়, যে ফিটনেস আর টেস্ট ক্রিকেট কিন্তু নাবিল কাছে টি-20 না যে আপনি আসবেন 4 ওভার বল করবেন আপনার দিনের খেলা শেষ, আপনাকে লম্বা সময় বোলিং করতে হবে। সেই কাজটাই শরীফুল করেছে, যদিও তার বোলিং ফিগারটা এখন আমরা দেখতে পাচ্ছি 11 ওভার 2 মেডেন 35 রান খরচা 6টা উইকেট, ইকোনমি 3.18, মানে অস্ট্রেলিয়ার মাটিতে যেটা অবিশ্বাস্য বোলিং তো বটে। নাবিল কাছে যেটা বলছিলাম যে আপনি চিন্তা করেন যে সবচেয়ে বড় কামব্যাক তো তার এটাই। আর পুরো ক্রিকেট দুনিয়াতেও খুব সম্ভবত 3 জন বোলার রয়েছে যারা কিনা ওয়ানডে এবং টেস্টে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় 6 উইকেট করে অস্ট্রেলিয়ার সঙ্গে নিয়েছেন, যেটা বাংলাদেশের মাটিতে গেল মাসেই তার ফাইবার ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে। তো একজন পেসার ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন, তিনি জানতেনও না তিনি খেলতে পারবেন কিনা, তিনি শতভাগ ফিট আছেন কিনা, যে সবকিছু মিলিয়ে ফিটনেস টেস্টে পাস করলেন, অস্ট্রেলিয়াতে গেলেন, প্রথম টেস্টে দলের জয়ে সঙ্গী হলেন, মানে শুধু ছবিতেই থাকলেন। কিন্তু পরের ম্যাচে যেভাবে পারফরমেন্স করলেন, সেরা একাদশে ফিরলেন, আর অনেকটা টসের ঠিক আগে আগে তাকে জানানো হয়েছিল যে আপনি খেলবেন। আমার মনে হয় যে শরীফুল বড় ক্রিকেটার কিভাবে হয়ে উঠবেন, একটা কথা তিনি বলছিলেন 5 উইকেট পাওয়ার পর, যে তিনি বলছিলেন যে ঠিক আছে আমি 5 উইকেট পাইছি, আমি 6 উইকেট পাইছি, কিন্তু খুব বেশি কিছু আমি এখন পর্যন্ত করতে পারি নাই, দল যদি জিতে আমি এর চেয়ে অনেক গুণ বেশি খুশি হব। মানে একটা যে টিম গেম, ক্রিকেটাররা এভাবে বোধ করে বড় হয়ে ওঠে। আমি একটু শরীফুলকে নিয়ে আলাদা করে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু শরীফুলের সাথে আপনার হরহামেশাই আসলে কথা হয়ে থাকে। ওয়ানডে, টেস্ট, টি-20 3টা ফরম্যাটেই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার তিনি, কিন্তু 3টা ফরম্যাটের কোনোটাতেই তিনি অটোমেটিক চয়েস না। 3টা ফরম্যাটেই তিনি কোন ম্যাচটা খেলবেন কোন ম্যাচটা খেলবেন না তিনি সেটা জানেন না। এই ধরনের সিচুয়েশনে মাঠে নেমে রেগুলার তিনি পারফর্ম করেন। টি-20তে আমরা দেখেছি নাসুমকে এই কাজটা করতে, ঘরোয়া ক্রিকেটে বলুন বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলুন। শরীফুলের ক্ষেত্রে 3 ফরম্যাটে এটা প্রযোজ্য। এটা আসলে কতটা ডিফিকাল্ট, এই সম্পর্কে কি তিনি আসলে নিজে কিভাবে প্রিপেয়ার করেন? না, অন ক্যামেরা তো তিনি বলতে চান না, আপনি খুব স্বাভাবিক, আপনি এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানবেন। আপনি যখন একজন ক্রিকেটারকে জিজ্ঞেস করবেন এই যে আপনি ম্যাচ পান না, আপনার কি মনে কষ্ট থাকে কিনা, তিনি তো স্বাভাবিক বলতে যাবেন না। কিন্তু আমার মনে হয় যে শরীফুলের মনে কষ্ট ঠিকই থাকে। এখন চিন্তা করেন আপনি হুট করে নিউজিল্যান্ড সিরিজের কথা, আপনি খুব সম্ভবত মাঠেই ছিলেন, নিউজিল্যান্ড সিরিজে তার ইকোনমি ছিল 2.88, কিন্তু তার পরের সিরিজে তিনি সেরা একাদশে জায়গা পেলেন না। তিনি জানেন না যে খুব স্বাভাবিক আপনাদের দলে যখন নাহিদ রানা, তাসকিন, ফিজের মতো বলা থাকবে, আপনি সেরা একাদশে জায়গা পাবেন না। সেরা একাদশে তিনি যখন ফিরলেন 6টা উইকেট পেলেন, তারপর কি হলো, তারপর আবার তিনি জানেন না তিনি আবার কখন ওয়ানডেটা খেলবেন। টি-20তেও অনেকটা একই রকম, তিনি যখন পারফরমেন্স করেন, আর ওই যে পরীক্ষা নিরীক্ষা বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, আপনি যত যাই বলেন, আপনি একজন পেসারকে যখন বসাবেন সেই বসানোটা হয় শরীফুল ইসলামের উপরেই। আর আমার কাছে আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট মনে হয় যে একজন পেসার তো তার সেরা রিদমে যখন থাকেন তখন আপনি তাকে না খেলিয়ে মনে হয় কিনা যে তার প্রতি একটু অন্যায় অবিচার। আমি এই জায়গায় একটু এবাদতের কথাটাও আসলে টানতে চাই। তাসকিনকে আমরা দেখছি যে 3টা ফরম্যাটে তিনি খেলছেন এবং 3টা ফরম্যাটে খেলা লিটনের সাথে হয়তো তিনি আর একজন ক্রিকেটার শরীফুলের কথা ওই জায়গায় বলা যায়। তাসকিন অনেকটা অটোমেটিক চয়েস, তবে রিসেন্টলি তার পেস খানিকটা কমেছে। ওই জায়গাতে আমরা দেখেছি হাসান মাহমুদ যেই গতিতে গেল ম্যাচে বল করেছেন, তাসকিনেরও মোটামুটি সিমিলার ছিল, তবে এবাদতের পেসটা ওই দুজনের চেয়ে বেশি ছিল। এবাদত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ব্যাকফুটে যথেষ্ট ঠেলতে সক্ষম হয়েছেন। এবাদত একটা লম্বা সময় ইনজুরির পরে নিজেকে হারিয়ে খুঁজছেন, ফিরে পাচ্ছেন, তিনিও আসলে দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি। ফার্স্ট টেস্টে পারফর্ম করার পরও সেকেন্ড টেস্টে যে তিনি ড্রপ হলেন, তার জন্য তো সেটব্যাক। না, একদমই, আপনি তো বলতেই যাবেন। আর আপনি চিন্তা করেন যে মানে এটা আসলে আমরা প্রায়শই আলোচনাটা করি এবং করতে হয়, এটা আমার মনে হয় একটু মধুর বিড়ম্বনা, মধুর সমস্যা, সেটা টিম ম্যানেজমেন্টের। যে আপনার দলে এতগুলো পেসার রয়েছে, ইনফ্যাক্ট আপনি যদি বাইরে থেকে কোনো পেসার, আপনি খালেদের কথা বলতে পারেন যিনি ম্যাচও পান না, তো সব মিলিয়ে এই ব্যাপারগুলো তাদের জন্য অনেকটা হতাশার, আবার আশার কেন
যে আমি দেখি যে একজন আরেকজনকে অনেক বেশি ব্যাক করেন, যে ক্রিকেট তো এমন একটা খেলা, আমরা প্রায়শই ব্যাটারদের পার্টনারশিপের কথা বলে থাকি নাবিল কাছের, কিন্তু বোলারদেরও অনেকখানি পার্টনারশিপ করতে হয়। যে ঠিক আছে আজকে হয়তো হাসানের দিন না, হাসানের নামের সঙ্গে উইকেট নাই, শরীফুলের নামের সঙ্গে 6টা উইকেট, কিন্তু হাসানও তার ওই যে ছোট ছোট স্পেলে যে ভালো বোলিং করে গিয়েছেন তার ফলেই হয়তো বাকি ব্যাটাররা তখন চাপে ছিল, এর ফলে শরীফুলের নামের সঙ্গে 6টা উইকেট। আমরা একটু গ্রাফিক্স দেখি যে শরীফুল কি করলেন, কি করেছেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসেরই সেরা বোলিং ফিগার তার নামের সঙ্গে হওয়া সম্ভব। এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের কোনো পেসার 7 উইকেট পান নাই শরীফুলের নামের সঙ্গে, সেটা হওয়া সম্ভব তার নামের সঙ্গে 6টা উইকেট। সাদাত হোসেন রাজীব 2008 সালে মিরপুরে সাউথ আফ্রিকার সঙ্গে 27 রানে 6 উইকেট নিয়েছিলেন শরীফুল ইসলাম। তার মানে বিদেশের মাটিতে সেরা বোলিং ফিগারটা এখনও শরীফুলের নামের সঙ্গে রয়েছে, যেটা ম্যাকাইতে অস্ট্রেলিয়ার সঙ্গে 35 রানে 6 উইকেট। ইবাদত হোসেন, যেটা নাবিল কাছার বলছিল যে দারুণ একজন বোলার, মাউন্ট মঙ্গানোই রূপকথার ম্যাচে তিনি নিউজিল্যান্ডের সঙ্গে 46 রানে নিয়েছিলেন 6 উইকেট। আর এই ডারউইনে 2026 অস্ট্রেলিয়ার সঙ্গে হাসান মাহমুদের 6 উইকেট 55 রানে এখনও অনেকটাই তরতাজা। নাবিল কাছার আরেকটা ব্যাপারে একটু বলতে চাই আপনার সঙ্গে, যেহেতু হাসান মাহমুদের প্রসঙ্গ উঠলো, শরীফুল ইসলাম কয়েকদিন আগেই কেন্ট তার সঙ্গে যোগাযোগ করেছিল যে কাউন্টিতে শরীফুল ইসলামকে পাওয়া যাবে কিনা, কিন্তু বিসিবি তাকে এনওসি দিচ্ছে না। তার কারণ হচ্ছে ইনজুরিতে ছিলেন, তারপর ইনজুরি থেকে ফিরেই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবেন। তো আমার মনে হয় এই ধরনের পেসারকে অনেক বেশি কাউন্টিতে খেলতে যাওয়া উচিত। আমরা দেখছিলাম যে হাসানের যে বদল, সেই বদলের পেছনে কিন্তু এই কাউন্টির অবদান রয়েছে। তা আপনার মনে হয় কিনা যে বাংলাদেশের আরো অনেক বেশি পেসারের ডিফারেন্ট বল গেম? আমি যখন থেকে ক্রিকেট খেলা দেখা শুরু করি তখন আমরা দেখতাম ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসরা পাকিস্তান দলে না খেলেও অনেক সময় কাউন্টিতে খেলতেন এবং দুজনকে একসাথে একটা সময় খুব কম পাকিস্তান পেত, কারণ একজন কখনো কখনো কাউন্টিতে ব্যস্ত থাকতেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে পারফর্ম করার জন্য 5 দিনের বোলারদের কাউন্টি খেললে যেই জিনিসটা তারা রপ্ত করতে পারেন সেটা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না। এবং আমি আপনার সাথে পুরোপুরি একমত যে এই ধরনের সিচুয়েশনে প্লেয়ার যদি মনে করে হ্যাঁ আই এম রেডি টু প্লে, আমার কাছে মনে হয় এনওসি দেওয়াটা উচিত। আর আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, যেহেতু বাংলাদেশের খেলা নাই, আর ক্রিকেট কালচারের যে ব্যাপারটা, ঠিক আছে আমরা ভালো খেলি খারাপ খেলি, মাঠে ভালো করেছেন দেখেই আরেকজন সুযোগ পেয়েছেন, একদম এটা আপনাকে মাথায় রাখতে হবে। হাসান ভালো করেছেন দেখেই শরীফুলের সামনে দরজাটা খুলেছে। হাসান শরীফুলের একসাথে ভালো করলে খালেদের সামনে, এবাদতের সামনে দরজাটা খুলবে। তো ওই জিনিসগুলো আসলে বিসিবিকে ভাবতে হবে। এটা একটা ক্রিকেট কালচারের ব্যাপার। আপনি যদি আমাদের দেশের ক্রিকেট প্রেক্ষাপট চিন্তা করেন, আমাদের কি মানে সত্যিকারের ক্রিকেট কালচার আসলেই আছে, কিন্তু ইংল্যান্ডে তো সেটা অনেক বেশি রয়েছে। তো আপনি যখন একজন ক্রিকেটারকে ছাড়বেন বা খেলতে সুযোগ দেবেন, আর আরেকটা ব্যাপার আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা অনেক বেশি উচ্ছ্বাসিত হবে যদি এটা সম্ভব হয় যে কেন্ট খেলছে কাউন্টিতে তাদের ঘরের মাঠে, বা মানে দুই দিক থেকে নতুন বলে বাংলাদেশের দুজন বোলার, একজন হাসান একজন শরীফুল, কেন্টের জার্সিতে বল করছেন, একজন হয়তো 5 উইকেট পাচ্ছেন, আরেকজন 4 উইকেট পাচ্ছেন, একজন আরেকজনকে ব্যাক করছেন। এই ব্যাপারটা অনেক বেশি আনন্দের হওয়ার কথা, অবশ্যই আনন্দের হওয়ার কথা। এবং বিসিবি কিন্তু এখন আমরা দেখেছি এই জিনিসগুলোতে অনেকখানি ছাড় দিচ্ছে, উদার হয়েছে। বিভিন্ন জায়গায় ক্রিকেটাররা খেললে তাদের যে ডেভেলপমেন্টটা হবে সেটা তামিম ইকবাল খুব ভালো মতোই জানেন। অ্যাজ আ ক্রিকেটার, অ্যাজ আ প্লেয়ার আমার কাছে মনে হয় স্টিল টাইম আছে, হয়তো শেষ দিকে গিয়ে এই পরিকল্পনাটা বদল আসতে পারে। একেবারে ছোট করে একটু জানতে চাই এখান থেকে বাংলাদেশের কামব্যাকের সম্ভাবনা কতটুকু? 101 রানে অস্ট্রেলিয়া এগিয়ে আছে, হাতে 2টা উইকেট আছে। যেহেতু টুমরো মর্নিং অস্ট্রেলিয়া ব্যাটিং করবে, সেটা কি বাংলাদেশের জন্য একটু স্বাভাবিক কিনা যে প্রথম আধ ঘন্টা যদি অস্ট্রেলিয়া ব্যাটিং করে উইকেটে একটু ইজ হওয়ার পরে যদি আমরা ব্যাটিংয়ে নামি? না, আমার মনে হয় সম্ভব। এখন থেকেই আমি সবসময় মানে আশাবাদী একজন বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান হিসেবে। আপনি যদি চিন্তা করেন কঠিন কাজ, কিন্তু দ্রুত ওই 2টো উইকেট নিতে হবে। এবং দ্বিতীয় ইনিংসে ঠিক আছে ভাই, যা ভুল হওয়ার ভুল হয়েছে, আপনি 70 রানও করতে পারেন নাই, অন্তত 270 370 যা করার মানে দ্বিতীয় ইনিংস আপনাকে অবশ্যই করতে হবে। আর আত্মবিশ্বাসের কমতি নাই, এখন মোমেন্টাম বাংলাদেশের পক্ষে রয়েছে। আরেকটা প্রশ্ন করে রাখতে চাই একই সাথে, সেটা হচ্ছে আমরা তো কামব্যাকের স্বপ্ন দেখছি, দ্বিতীয় দিনে খেলা শেষ হয়ে যাওয়ার ভালো সম্ভাবনা কি দেখেন? যদি এমন হয় যে অস্ট্রেলিয়া রানটা 150-র কাছাকাছি, লিডটা যে ধরনের উইকেটে খেলা হচ্ছে 250-300 রান করাটা আসলে খুব ডিফিকাল্ট এই ধরনের উইকেটে, সেক্ষেত্রে ভরাডুবির সম্ভাবনা সংখ্যাও তো আসলে থাকে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যদি একই রকম কলাপস হয়, 2 নম্বর দিনেই হয়তো ম্যাচটা শেষ হয়ে যেতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.